প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য খুব প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু মাঝেই যে ভোটটা চলে এলো তার জন্য প্রিপারেশন একটু বন্ধ রেখেছি। ভোট চলে গেলেই আবার প্রিপারেশন শুরু করব। যাদের প্রিপারেশনের সঙ্গে আমার এই গল্পটি মিলে গেল তারা কিন্তু আজ থেকে সাবধান হন। প্রিপারেশন কিন্তু কোনো সময় বন্ধ করবেন না। কবে নোটিফিকেশন বেরোবে সেই আশায়। দেখুন, নোটিফিকেশন বের করা সেটা কিন্তু আপনার আমার কারোর হাতে নেই, সেটা আছে সরকারের হাতে। তাই সেটা তার উপর ছেড়ে দিন, তারা কবে প্রকাশ করবে। কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে প্রিপারেশনটা চালিয়ে যাওয়া, আরও অনেক 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 বেশি জ্ঞানের ভাণ্ডার নিজের মধ্যে গঠন করা। আপনি কিন্তু সেটা চালিয়ে যেতে পারেন। তা না হলে হঠাৎ করে একদিন ইন্টারভিউর নোটিফিকেশন বেরিয়ে যাবে, কিন্তু আপনার কাছে তখন প্রিপারেশন নেওয়ার মতো সময় থাকবে না। কাজেই এই ভুলটা কিন্তু কেউ করবেন না। যে আপনাকে যা বুদ্ধি দিচ্ছে আপনি সকল বুদ্ধিতে বলে দিন হ্যাঁ, কিন্তু নিজের প্রিপারেশনটা কোনো সময় বন্ধ করবেন না। ওটাই কিন্তু আপনার একমাত্র হাতিয়ার। হ্যাঁ, অনেক বড় বড় জ্ঞান দিলাম। আমার এই বড় বড় জ্ঞান শুনে যদি আপনাদের এতটুকুও লাভ হয় তাহলে আমার জ্ঞান দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে শুধু জ্ঞান দিতে আসিনি, তার সঙ্গে কি করে আপনার ইন্টারভিউয়ের প্রিপারেশনটা আরও শক্তিশালী হবে সেই পথ দেখাতেও কিন্তু এসেছি 5টি প্রশ্ন নিয়ে। ইন্টারভিউয়ের সঙ্গে সম্পর্ক রাখে এমন 5টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। আজকের প্রথম প্রশ্ন, শিশু দিবস কবে? অবশ্যই আপনি জানেন যে কবে, 14ই নভেম্বর। এখন বলুন তো যে কেন এই দিনটি শিশু দিবস পালন করা হয়? আপনি সেটিও জানেন। তার উত্তর হচ্ছে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয়ের জন্মদিবস হচ্ছে এটি। সেই দিনটিকে কেন্দ্র করেই কিন্তু 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। এরপরে যে প্রশ্নটি আসতে পারে যে কেন এই দিনটিকেই শিশু দিবস হিসেবে পালন করা হয়, তার উত্তরে বলা যেতে পারে যে শিশুদের সঙ্গে জওহরলাল নেহেরু মহাশয়ের একটা খুব সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক ছিল। তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্য সেই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। এতটা পর্যন্ত আমরা সকলেই জানি। কিন্তু এবার একটু সমস্যা তৈরি হবে। শিশু দিবস পালন করার আগে এই যে 5ই নভেম্বর, সেই দিনটিকে কি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল? তার উত্তর হচ্ছে ফুল দিবস। ফুল দিবস মানে কিন্তু বোকা দিবস নয়, ফুল দিবস মানে হচ্ছে ফ্লাওয়ার ডে। এটা কিন্তু 1948 সালের প্রথম যে 5ই নভেম্বর, সেই দিনটিকে শিশু দিবস না বলে ফুল দিবস হিসেবে পালন করা হয়েছিল। তারপরে 1954 সাল এলো, সেই 1954 সালে প্রথম এটিকে শিশু দিবস হিসেবে পালন করার কথা মাথায় আসে। তারপরে 1957 সালে প্রথম সরকারিভাবে এই যে 14ই নভেম্বর, সেই দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাহলে 14ই নভেম্বর সেটা শিশু দিবস কেন? না, সেদিনকে আমাদের প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয়ের জন্মদিন। সেই উপলক্ষে এই দিনটিকে শিশু দিবস ঘোষণা করা হয়েছে। প্রথম কবে ভারতবর্ষে পালিত হয়? 1957 সালে সরকারিভাবে এটিকে পালন করা হয়। আশা করি শিশু দিবস নিয়ে সাধারণভাবে আর কোনো প্রশ্নের কোনো উত্তর আপনার দিতে অসুবিধা হবে না। তবুও শিশু দিবস নিয়ে একটা আলাদা ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন এই চ্যানেলে। তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসুন আজকের পরবর্তী প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই। শিশু সংসদ আপনারা সকলেই জানেন কম বেশি, সেটা কিভাবে হয় না হয় ইত্যাদি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। আজকের প্রশ্ন হচ্ছে যে শিশু সংসদ এটি কি উদ্দেশ্য নিয়ে একটি বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় বা স্থাপন করা হয়? দেখুন, কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় আগে অল্প অল্প করে সেগুলোকে আলোচনা করে নিই, তারপর যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি আপনাদেরকে বলে দেব। যে কোনো একটি কাজ করতে গেলে একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হয়। তাহলে একটি কাজ সম্বন্ধে সেই পরিকল্পনা করার ব্যাপারটি শিশু কোথা থেকে শিখবে? তার উত্তর হচ্ছে শিশু সংসদ থেকে শিখবে। কোনো একটি কাজ নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনাকে কিন্তু বাস্তবে রূপ দিতে হবে। তাহলে একটা শিশু সে পরিকল্পনা করা শিখলো, এখন সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে কি করে? সেটা কিন্তু এই শিশু সংসদ থেকে শিখবে। আমরা স্বায়ত্ত শাসন দ্বারা পরিচালিত হয়। তাহলে শিশুরা বিদ্যালয়ে এসেছে তার সর্বাঙ্গীন বিকাশের জন্য। তাহলে তার যে স্বায়ত্ত শাসনের যে ধারণা, সেই ধারণার বিকাশ কি করে হবে? তার উত্তর হচ্ছে শিশু সংসদের মধ্যে দিয়ে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, তার একটি গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে।
তাহলে সেই গণতান্ত্রিক পরিকাঠামো সম্বন্ধে কিন্তু শিশু বয়স থেকেই একটি শিশুর মধ্যে ধারণা দেওয়ার প্রয়োজন। সেই ধারণা সে কোথা থেকে নেবে? তার উত্তর হচ্ছে শিশু সংসদ থেকে। তাহলে শিশু সংসদ কেন গঠন করা হয়েছে, এর উদ্দেশ্যগুলো কি কি, সেই সম্বন্ধে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের মধ্যে এই 4টি বিষয়কে রাখবেন, আশা করি আপনার উত্তর তৈরি হয়ে যাবে। যেটা হচ্ছে প্রথমেই যে কোনো একটি কাজ সম্বন্ধে পরিকল্পনা তৈরি করা, পরিকল্পনা করার পর সেটাকে বাস্তবে রূপদান করতে হয় কেমন করে, সেই সম্বন্ধে ধারণা দেওয়া। তৃতীয় হচ্ছে স্বায়ত্ত শাসন সম্বন্ধে ধারণা দেওয়া, এবং চতুর্থ হচ্ছে ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেই গণতান্ত্রিক পরিকাঠামো সম্বন্ধে ধারণা দেওয়া। এই 4টি আপনার শিশু সংসদের উদ্দেশ্য, সেই প্রশ্নের মধ্যে যুক্ত করে দিন, আপনার উত্তর হয়ে যাবে। তাহলে আমরা সংক্ষেপে এই উত্তরটাকে কি বলতে পারি, যে বিদ্যালয়ের রোজকার যে কাজ, সেই কাজে যাতে শিশুরা অংশগ্রহণ করে এবং নিজ নিজ কাজ করার জন্য একটি করে পরিকল্পনা গ্রহণ করতে পারে, এবং সেই পরিকল্পনা কেমন করে রূপায়ণ করা যাবে তার সম্বন্ধে ধারণা অর্জন করতে পারে, এবং তার সঙ্গে তার মধ্যে স্বায়ত্ত শাসন সম্পর্কে যেন একটা ধারণা জন্মায়, এবং বৃহত্তর গণতান্ত্রিক ভারতবর্ষ তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো সম্বন্ধে যাতে তার মধ্যে শিশু বয়স থেকেই একটা ধারণা জন্মায়, সেই উদ্দেশ্য নিয়ে শিশু সংসদ তৈরি করা হয়েছে। তাহলে সমস্যা হলে একটু আগে থেকে ভিডিওটিকে আরেকবার দেখে নিন। আপনি উদ্দেশ্যগুলো মাথায় রাখুন, 4টে উদ্দেশ্য, সেই 4টে উদ্দেশ্যকে নিয়ে এই উত্তরটা গুছিয়ে গুছিয়ে বলার অভ্যাস তৈরি করুন। কথা দিচ্ছি 2-1বার প্রচেষ্টা করলেই আপনার হয়ে যাবে যে শিশু সংসদ কেন গঠন করা হয়েছে, তার উদ্দেশ্য কী। কোথাও মুখস্থ করার দরকার নেই, 4টে বিষয় মনে রাখুন। পরিকল্পনা গ্রহণ করতে শিখবে, পরিকল্পনাকে রূপায়ণ করতে শিখবে, স্বায়ত্ত শাসন সম্বন্ধে তার ধারণা জন্মাবে, এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেই গণতান্ত্রিক পরিকাঠামো সম্বন্ধে তার ধারণা জন্মাবে। এই 4টে উদ্দেশ্য নিয়ে শিশু সংসদ তৈরি। আরও অনেক উদ্দেশ্য আছে, কিন্তু এই 4টিকে বললেই আশা করি হয়ে যাবে। আসুন আমরা পরবর্তী যে প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নের দিকে চোখ বাড়াই। পরবর্তী প্রশ্ন, যে যখন আমরা ভাগ করি, সেই ভাগটা বাঁ দিক থেকে শুরু হয়। এখন এই বাঁ দিক থেকে ভাগ করার নিয়ম কেন, এই উত্তর খোঁজার আগে আমরা একটু ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। ধরুন আপনাকে বলা হলো একটা এক অঙ্কের সংখ্যা বলুন, আপনি বললেন 5। আপনাকে বলা হলো একটা 2 অঙ্কের সংখ্যা বলুন, তাহলে আপনি বললেন 15। তাহলে এখানে এককের ঘরে রয়েছে 5 এবং দশকের ঘরে রয়েছে কিন্তু 1। তাহলে এই 15 যখন উচ্চারণ করছেন, তখন কিন্তু দেখুন আগে দশকের যে সংখ্যা বা দশকের যে অঙ্ক, সেটা কিন্তু আসছে। এবার যদি আপনাকে বলা হয় যে শতকের ঘরের একটা সংখ্যা বলুন, আপনি বলেন 156, তাহলে 1 হচ্ছে শতকের ঘরের, তারপরে 5 হচ্ছে দশকের ঘরের, এবং 6 হচ্ছে এককের ঘরের। এবার বলা হলো যে আপনি একটা 4 অঙ্কের সংখ্যা বলুন, তাহলে আপনি বললেন 1365। তাহলে দেখুন এই যে 1365, সেটা কিন্তু শুরু হলো হাজারের ঘর থেকে। অর্থাৎ আমরা যখন কোনো একটি সংখ্যাকে বলছি, সেই সংখ্যাটা বলার সময় কিন্তু আমরা বাঁ দিক থেকে শুরু করছি। যদি হাজারের সংখ্যা হয় তাহলে হাজার থেকে শুরু হচ্ছে, যদি দশকের সংখ্যা হয় তাহলে দশক থেকে শুরু হচ্ছে, যদি একটাই অঙ্ক থাকে তাহলে এককের ঘরটাকে বলছি। তাহলে একটি সংখ্যা সে যখন গঠনগত দিক থেকে বাঁ দিক থেকে তার শুরু হচ্ছে, তাহলে সেই সংখ্যাকে আমরা যখন ভাগ করব, সেই ভাগটাও কিন্তু বাঁ দিক থেকে করতে হবে, তবেই কিন্তু সেই ভাগটা মিলবে। এটাই হচ্ছে কারণ যে কেন ভাগ বাঁ দিক থেকে শুরু করা হয়। এখন এই প্রশ্নের উত্তরে আমরা সংক্ষেপে কি বলতে পারি? আমরা এই কথা বলতে পারি যে আমরা যখন কোনো একটি সংখ্যাকে গঠন করি বা কোনো একটি সংখ্যাকে যখন প্রকাশ করি, তখন কিন্তু তার বাঁ দিকের যে অঙ্কগুলি রয়েছে তার মানগুলো আগে প্রকাশিত হয়, এবং ক্রমশ ডান দিকের মানগুলি পরপর প্রকাশিত হতে হতে যায়। যেমন 4 অঙ্কের একটি সংখ্যা যদি বলি 1535, এখানে কিন্তু হাজারের ঘরের যে সংখ্যা, তার যে স্থানীয় মান সেটা আগে প্রকাশিত হয়েছে, তারপরে পরবর্তী যে একক বা দশক বা যা কিছু রয়েছে সেগুলো কিন্তু পরপর পরপর প্রকাশিত হতে হতে যাচ্ছে।
তাহলে একটি সংখ্যা যখন গঠন হচ্ছে সেটা কিন্তু বাম দিক থেকে তার স্থানীয় মান অনুযায়ী গঠন হচ্ছে, তাই তাকে যখন ভাগ করতে হবে সেই ভাগটাও কিন্তু বাঁ দিক থেকে করতে হবে। তাই কোনো একটি ভাগকে কিন্তু অবশ্যই বাঁ দিক থেকে শুরু করা হয়। আপনাদের এই পর্বগুলি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিওগুলো আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন আজকের পরবর্তী যে প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নের দিকে আমরা চোখ রাখি। আজকের পরবর্তী প্রশ্ন, নির্মল বিদ্যালয় সপ্তাহ এবং নির্মল বিদ্যালয় পাক্ষিক এই দুটির মধ্যে পার্থক্য কী? শুধু পার্থক্যটুকুই বলবো, আমি নির্মল বিদ্যালয় সপ্তাহ কী, নির্মল বিদ্যালয় পাক্ষিক কী এগুলির সম্বন্ধে বলতে যাব না। দেখুন, নির্মল বিদ্যালয় সপ্তাহ মানে নির্মল বিদ্যালয় অভিযান, যেটা এক সপ্তাহ ধরে চলবে। তাহলে নির্মল বিদ্যালয় সপ্তাহ মানে হচ্ছে যে নির্মল বিদ্যালয় অভিযানটা বছরের কোনো একটা মাসের কোনো একটা নির্দিষ্ট সপ্তাহে চলবে, সেটা হচ্ছে নির্মল বিদ্যালয় সপ্তাহ। আর নির্মল বিদ্যালয় পাক্ষিক, পাক্ষিক মানে হচ্ছে পক্ষ, অর্থাৎ একটা মাসের মধ্যে দুটো পক্ষ, অর্থাৎ 15 দিন। তাহলে নির্মল বিদ্যালয় পাক্ষিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট বছরের একটা নির্দিষ্ট মাসের অর্ধেক দিন ধরে যে নির্মল বিদ্যালয় অভিযানটা চলবে তাকে বলা হচ্ছে নির্মল বিদ্যালয় পাক্ষিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গণিতে বাস্তব সমস্যা তৈরি করার গুরুত্ব কী? আপনি ধরুন একটা অঙ্ক দিয়েছেন 5 + 5 + 5। এখন সেই অঙ্কটাকে যদি সহজ করে বোঝাতে হয় তাহলে আপনি বলুন যে তোমার কাছে 5টি পেন ছিল, তুমি 5টি পেন বাজার থেকে কিনে নিয়ে এলে এবং তোমার ভাই তোমাকে আরও 5টি পেন দিল। তাহলে এই যে আপনি গল্পের আকারে সেটাকে তুলে ধরলেন, অর্থাৎ আপনি বাস্তব সমস্যা তৈরি করে তার সমাধান করার চেষ্টা করলেন। এখন গণিতে এই বাস্তব সমস্যাগুলোর গুরুত্ব কী রয়েছে? দেখুন, গণিত এমন একটা বিষয় যেটা থেকে কিন্তু শুরুতেই একটি শিশুর মধ্যে ভীতি জন্মায়। তাহলে আপনি যদি বাস্তব সমস্যা দিয়ে সেই গণিতটাকে তার সামনে তুলে ধরেন একটা শিশুর সামনে, তাহলে কিন্তু গণিতের যে ভীতি সেটা অনেক অংশে দূর হতে পারবে। গণিত কিন্তু অপেক্ষাকৃত কঠিন একটি বিষয়, যেটা শিশুদের মনের মধ্যে হয়তো খুব সহজে তার মাথায় ঢুকবে না। তাহলে আপনি যদি বাস্তব সমস্যা দিয়ে সেগুলোকে তুলে ধরেন, বাস্তব সমস্যা দিয়ে তুলে ধরা মানেই কিন্তু উদাহরণ সহযোগে তুলে ধরা, তাহলে কিন্তু সেই বিষয়টা একটি শিশু কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। এবং শিশুদের মধ্যে অনেক সময় এই প্রশ্ন জাগে যে এত কঠিন একটি বিষয় আমরা কেন শিখতে যাব? এখন আপনি যদি বাস্তব সমস্যা দিয়ে সেই গণিতের বিষয়টি শিশুর সামনে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু শিশু এটা শিখবে যে আমাদের বাস্তব জগৎটাকে জানতে গেলে, আমাদের বাস্তব জীবনে চলতে গেলে কিন্তু এই অঙ্কগুলো প্রয়োজন। বাজার যাওয়ার অঙ্ক, কোনো কিছু কেনার অঙ্ক, দোকানির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অঙ্ক, হ্যাঁ, গুণে কতগুলো আম তোমরা কুড়িয়েছো সেই অঙ্ক, এইসব বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরে যদি তাকে অঙ্ক শেখানো হয় তাহলে কিন্তু সে খুব সহজেই এটাকে শিখতে পারবে, তার ভীতি দূর হবে এবং শেখার আগ্রহ জন্ম নেবে। ঠিক এই কারণেই আমরা কিন্তু গণিতে বাস্তব সমস্যা তৈরি করে তারপর সেগুলিকে সমাধানের মধ্যে দিয়ে শিশুদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি। তাহলে এর উত্তরে আমরা কি বলতে পারি যে গণিতে বাস্তব সমস্যা তৈরি করার গুরুত্ব কী? যে বাস্তব সমস্যা তৈরি করে আমরা যদি শিশুদেরকে অঙ্ক শেখাই তাহলে তারা অঙ্কের সঙ্গে বাস্তবের একটা সম্পর্ক স্থাপন করতে পারবে। তাদের কাছে অঙ্কগুলো খুব একটা কঠিন বিষয় বলে মনে হবে না, এবং এই বাস্তব সমস্যাগুলো অনুধাবন করতে গিয়ে তারা কিন্তু অঙ্কের যে বিষয়বস্তু সেগুলো খুব সহজেই বুঝতে পারবে। তাই শিশুর কাছে অঙ্কের গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি বেড়ে যাবে। তাই একজন শিক্ষক বা শিক্ষিকা একটি শ্রেণীকক্ষে অবশ্যই বাস্তব সমস্যা তৈরির মধ্যে দিয়ে তাকে অঙ্ক শেখানোর চেষ্টা করবে। তাহলে আজকের যে 5টি প্রশ্ন তার উত্তর এখানেই শেষ হলো। এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, এবং একটি কথা আবারও একবার বলছি যে কোনো সময় কিন্তু নিজের প্রস্তুতি বন্ধ করবেন না। আপনার নিজের জমিটাকে কিন্তু আপনাকেই শক্ত করতে হবে। পাশের বাড়ির কাকু বা কাকিমা এসে কিন্তু আপনার হয়ে খেটে দিয়ে যাবে না। কাজেই আপনাকেই পরিশ্রম করতে হবে এবং আপনাকেই সাফল্যের হাসি হাসতে হবে। আমরা শুধু উপলক্ষ মাত্র আপনাদের সঙ্গে আছি। আপনার কাজ আপনাকেই শেষ করতে হবে। আপনাকে চাকরি পেতে গেলে আপনাকেই পরিশ্রম করতে হবে। তাই পরিশ্রম বন্ধ করবেন না। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু ইন্টারভিউ প্রতি বছর আসবে না। তাই এটাকেই কিন্তু শেষ চান্স ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।